আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম 2024 সালের আগস্টে রিলিজ হওয়া একটি নতুন কে ড্রামা নিয়ে। তোমরা যারা কে ড্রামা লাভার আছো, তোমাদের কাছে এই ড্রামাটা অনেক পছন্দ হবে। ড্রামার হিরো একজন টেনিস প্লেয়ার, আর তার একটা দুর্ঘটনার কারণে সে আর টেনিস প্লেয়ার খেলতে পারে না। আর এই দুর্ঘটনায় তার জীবনের একটা ব্যাড মেমোরিজ হয়ে যায়। তার নায়িকা কিয়ং জু হলো একজন সাইকিয়াট্রিস্ট যে ব্রেন রিসার্চ সেন্টারে কাজ করছিল। সে চেষ্টা করছিল এই গল্পের হিরোর ব্যাড মেমোরিজগুলো মুছে দিতে এবং হিরোকে একটা নতুন জীবন দিতে। সে কি তার এই চেষ্টায় সফল হয়েছিল? সে কি পেরেছিল হিরোর সব ব্যাড মেমোরিজগুলো মুছে দিয়ে তাকে একটা নতুন জীবন দান করতে? সত্যিই কি ব্যাড মেমোরিজগুলো মুছে ফেলা যায়? যদি জানতে চাও, অবশ্যই গল্প পুরোটা দেখবে। তো চলো আজকের গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরু হয় 2007 সালে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। আর এখানে এই ড্রামার হিরো লিগানকে দেখতে পাই যখন তার বয়স ছিল 13 বছর মাত্র। এখানে টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল। লিগান সেখানে খুব ভালোভাবে খেলছিল আর তার ফাইনাল জেতার একদম কাছাকাছি চলে গিয়েছিল। আর সেখানে আমরা লিগানের ছোট ভাই লিশিনকে দেখতে পাই, যে লিগানের মাথার উপর ছাতা ধরে আছে। সে সেখানে মূলত লিগানের অন্যান্য কাজে হেল্প করছিল। এখানে লাস্ট রাউন্ড যখন চলছিল তখন লিগান অনেক বেশি পয়েন্ট স্কোর করে, আর মাত্র 1 পয়েন্ট হলেই সে জিতে যাবে। আর সে সেই স্কোর করেও ফেলে, কিন্তু অপোনেন্টের হাতে টেনিস র্যাকেটটি ছিটকে পড়ে যায় আর সেটা লিশিনের গায়ে লাগতেই যাবে। তখনই লিগান তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু লিশিনকে বাঁচাতে গিয়ে লিগানের হাতে অনেক গভীর আহত হয়। এরপর আমরা দেখি লিগান শুয়ে শুয়ে বলছে, যদি আমি সেদিন লিশিনকে বাঁচাতে না যেতাম। কিন্তু এখন এইটা ভাবা ছাড়া তো আমার আর কিছু করারও নেই, কারণ পাস্ট তো আর চেঞ্জ করা যাবে না। আমি আমার এই ব্যাড মেমোরিজ গুলো ভোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো সেটা পারিনি। এরপর সিন চলে আসে বর্তমানে, আর আমরা লিগানকে একটা প্লেনে দেখতে পাই। আর ওই প্লেনে ওরা ফুল ফ্যামিলি, মানে লিগানের মা, বাবা এবং ছোট ভাই লিশিনও ছিল। তো আমরা দেখি লিগানের ওয়াইন শেষ হয়ে যাওয়ার কারণে লিগান ওয়াইন নিতে আসে। আর সেখানে আমরা দেখতে পাই এই ড্রামার মেইন হিরোইন ইয়নজুকে। তো এখানে লিগানের কথাবার্তা শুনেই ইয়নজু বুঝতে পারে যে লিগান ডিপ্রেশনে আছে। সে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছে এবং সারাক্ষণ অনেক স্ট্রেসে থাকে। এয়ার হোস্টেস লিগানের কাছে একটি ক্লাস রিউনিয়নের ইনভিটেশন কার্ড দেখতে পায়, আর সে প্রশ্ন করে যে লিগান সেখানে যাবে কিনা। লিগান তখন বলে, আমি সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি যাতে আমি আমার ফার্স্ট লাভের সাথে দেখা করতে পারি। কিন্তু আমার মতো একটা ছেলে যদি তাকে প্রপোজ করে, তাহলে সে এটা পছন্দ করবে না, তাই না? কিয়ংজু মনে মনে বলে, এটা জিজ্ঞেস করার কি আছে, অবশ্যই সে না করে দিবে। তো যাই হোক, ওয়াইন খাওয়ার সময় কিয়ংজুর ঠোঁটের দুই পাশে ওয়াইন লেগে যায়, আর লিগান সেটাই দেখতে থাকে। কিয়ংজু লিগানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? লিগান তখন বলে, আমি তোমাকে অনেকক্ষণ ধরেই দেখছি। এটা শুনে কিয়ংজু তখন বলে, আমার একজন বয়ফ্রেন্ড আছে। লিগান তখন কিয়ংজুকে তার ঠোঁটের পাশে লেগে থাকা ওয়াইনের কথা বলে, আর সেটা মুছে ফেলার জন্য টিস্যুও দেয়, আর বলে, আমি এটাই বলতে চেয়েছিলাম, তোমার সাথে ফ্লার্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তখনই কোনো একটা প্রবলেমের কারণে পেন এদিক সেদিক খেলতে শুরু করে। তখনই লিগানের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কিয়ংজুর ঠোঁটে এত জোরে চাপ লাগে যে ওর সামনের দাঁত ভেঙে যায়। লিগান তখন তাড়াতাড়ি করে ওর কাছে মাফ চেয়ে নেয় আর বলে যে সে ক্ষতিপূরণ দিয়ে দিবে। তখনই কিয়ংজু বলে যে সে আসলে নকল দাঁত লাগিয়েছে, আর যেটা খুলে গিয়েছে, ভাঙেনি। এরপর প্লেন আবারও জোরে জোরে এদিক সেদিক খেলতে শুরু করে, আর এতে লিগান আবারও পড়ে যেতে থাকে। তখন কিয়ংজু লিগানকে না বাঁচিয়ে তার ল্যাপটপটাকে বাঁচায়, কারণ তার ল্যাপটপে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। এরপর কিয়ংজু যখন লিগানের সামনে আসে, তখন লিগানের একটা মেয়ের কথা মনে পড়ে যায়, যে মেয়েটি কয়েক বছর আগে তাকে বাঁচিয়েছিল। এরপর কিয়ংজু যখন ওর হাত ধরে উঠাতে চায়, তখন ওর হাতে অনেক ব্যথা হতে শুরু করে। তখন কিয়ংজু তো অনেক চিন্তায় পড়ে যায় যে ও অনেক বেশি আহত হয়ে যায়নি তো। তখন লিগান বলে, আমি ঠিক আছি, তুমি যেতে পারো। তবে কিয়ংজু সেখান থেকে যাওয়ার আগে তার বিজনেস কার্ডটা লিগানকে দিয়ে বলে, যদি আমার কারণে তুমি আহত হও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। এরপর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়। লিগান এখানে তার দাদির রুমে শুয়েছিল। তার বাবা মায়ের কণ্ঠ পেয়ে তার ঘুম ভেঙে যায়। তারা ওর দাদিকে বলছিল, আমরা অলরেডি লিগানের সবকিছু অস্ট্রেলিয়া শিফট করে ফেলেছি। আমরা চাচ্ছিলাম যে লিগান অস্ট্রেলিয়ান কোচের আন্ডারে ট্রেনিং করুক, কারণ তিনি হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট কোচ। আমরা কখনোই ভাবিনি যে বিষয়টা এরকম হয়ে যাবে। আমরা যেহেতু ট্রেনিং এর টাকাটা অলরেডি পে করে ফেলেছি, তাই এখন লিগানের জায়গায় লিশিন যাবে ট্রেনিং করতে।
তখন লিগানের দাদি বলে, তোমরা যা খুশি তা করো, কিন্তু তোমরা কিভাবে ওকে এখানে ছেড়ে যেতে পারো? ও এখনো একটা ছোট বাচ্চা। লিগানের মা বলে, এমন না যে আমরা ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি না, কিন্তু ও যদি আমাদের সাথে অস্ট্রেলিয়াতে আসে তাহলে লিসিনকে ট্রেনিং করতে দেখে ওর একদমই ভালো লাগবে না, আর এ কারণে কয়েক বছরের জন্য আপনি তাকে আপনার কাছে রেখে দিন। এই সবকিছু লিগান শুনছিল। সে সবকিছু শুনে দৌড়ে তার রুমের ভিতরে চলে যায় আর তার নিজের মেডেলটা পরে নেয় এবং সে তার সকল কাপড় চোপড় প্যাক করে নেয়। এরপর যখন ওর বাবা মা লিসিনকে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল, তখন লিগান তাদের পিছু পিছু দৌড়ে যাচ্ছিল আর বলছিল, প্লিজ আমাকে নিয়ে চলো, আমিও তোমাদের সাথে যাব। ওর মা বাবা ওকে দৌড়াতে দেখে কিন্তু ওরা থামে না, ওরা লিগানকে রেখেই লিসিনকে নিয়ে চলে যায়। তখন লিগান দৌড়াতে দৌড়াতে লিগানের মেডেলটা পানিতে পড়ে গেলে লিগান সেই মেডেলটাকে ভালোভাবে দেখতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এরপর লিগানের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি ঠিক আছো? এরপর সিন আবারও বর্তমানে আসে। প্লেন যখন কোরিয়ায় ল্যান্ড হয়ে যায় তখন লিগানের বাবা লিগানকে লিসিনের কাপড় চোপড় পরিয়ে দেয় আর মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে রাখতে বলে। এরপর যখন লিগান সব জিনিসপত্র নিয়ে বাইরে আসে তখন লিসিনের সব ফ্যানরা লিগানকে ঘিরে ধরে, কারণ তারা লিগানকে লিসিন ভাবছিল। আর একটা বাচ্চা ওকে একটা ফুলের মালাও পরিয়ে দেয়। তো এত ক্রাউড দেখে আমরা বুঝতে পারি যে লিসিন আসলে অনেক বড় এবং ফেমাস একজন টেনিস প্লেয়ার হয়ে গিয়েছে। যাই হোক, সেখানে লিগানের কথাবার্তা এবং আচরণে সবাই বুঝতে পেরে যায় যে এটা লিসিন নয়, এটা অন্য কেউ। আর একজন ফ্যান লিসিনকে অন্য একটা রাস্তা দিয়ে যেতে দেখে ফেলে। এরপর তারা সবাই মিলে লিসিনের কাছে যায় এবং তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। এদিকে লিগান যখন তার সকল জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন তার কিয়ঞ্জুর সাথে ধাক্কা লাগে আর সকল জিনিসপত্র পড়ে যায়। লিগান তখন কিয়ঞ্জুর কাছে সরি বলে আর তার জিনিসপত্র গোছাতে থাকে। তখনই একটু আগে যে ছেলেটা লিগানকে মালা পরিয়ে দিয়েছিল সে তার মালাটি ফেরত নিতে আসে আর লিগান সেই মালাটি ফেরত দিয়ে দেয়। এরপর দেখা যায় লিগান তাদের সমস্ত জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দেয়, কিন্তু সে গাড়িতে উঠে বসার আগে ড্রাইভার গাড়ি চালিয়ে চলে যায়। এরপর লিসিনের বাবা গাড়ির ভিতরে লিসিনকে বলে, তুমি তো অনেক বছর ধরেই প্রফেশনাল অ্যাথলেট, তুমি কি এখনো ক্যামেরার সামনে ভয় পাও? লিসিন বলে, হ্যাঁ, সে এখনো ভয় পায়। তখন লিগানের মা বলে, লিগান আসলে কোনো কাজেরই না, মাত্র কিছুক্ষণের জন্য সে রিপোর্টার্সদেরকে সামলাতে পারলো না। আর তখনই তারা খেয়াল করে যে গাড়িতে লিগান নেই। লিগানের বাবা তখন লিগানকে টেস্ট করে বলে দেয় সে যেন একটা ট্যাক্সি নিয়ে বাসায় চলে আসে আর লিসিনের কার্ড ইউজ করে যেন ট্যাক্সির বিল পে করে দেয়। এদিকে কিয়ংজু যখন গাড়িতে ওঠে তখন সে লিগানকে দেখতে পায়। লিগান কিয়ংজুকে দেখার সাথে সাথে তার মুখ ঢেকে ফেলে আর এটা দেখে কিয়ংজু সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কিয়ংজু একটা প্রেজেন্টেশন দিচ্ছে। সে প্রজেক্টরে একটা ইঁদুরকে দেখিয়ে বলে, এটা হচ্ছে মাউস নাম্বার 107। 3 মাস আগে এটা যখন কোনো খাবারের সন্ধানে গিয়েছিল এবং চেষ্টা করছিল খাবার নিতে তখন এটার বিদ্যুতের ঝটকা লাগে। এরপর থেকে একে আমরা যতই মজাদার খাবার দেই না কেন, যতই এর চারপাশটা আরামদায়ক করে দেই না কেন, এর বদহজম হতেই থাকে। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো খারাপ স্মৃতি অবশ্যই থাকে, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা কিংবা কখনো কখনো পরিবারের মানুষদের কোনো কঠিন কথাও ব্যাড মেমোরিজ হয়ে যায়। যখন কোনো একটা খারাপ স্মৃতি বা ব্যাড মেমোরিজ তৈরি হয়ে যায় তখন সেটা ধীরে ধীরে একটা অপরিবর্তনীয় ট্রমায় পরিণত হয়। আর এই ব্যাড মেমোরিজ গুলো হয় প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং একটা মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়। আচ্ছা, কেমন হবে যদি আমরা এই খারাপ স্মৃতিগুলো বা ব্যাড মেমোরিজ গুলো মুছে দিতে পারি? ফর এক্সাম্পল, যদি আমাদের কাছে ব্যাড মেমোরিজ ইরেজার থাকে তো এরপর আমরা লিগানকে দেখি, সে ট্যাক্সি দিয়ে না এসে বাস দিয়ে তার বাসায় আসে। ওর মা ওকে কাপড় চোপড় চেঞ্জ করে খাবার খেতে আসতে বলে। এরপর আমরা দেখি লিগানের রুম থেকে ওর মা কিমচি নিতে আসে। লিগান তখন প্রশ্ন করে, মা, আপনি আমার রুমে কেন কিমচির রেফ্রিজারেটর রেখেছেন? তখন লিগানের মা বলে, এই রুমটাতে আগে থেকেই কিমচি রেফ্রিজারেটর রাখা ছিল, তুমিই বরং এই রুমে শিফট হয়েছো। এরপর লিগান যখন খাবার খাওয়ার জন্য বাইরে আসে তখন তার বাবা লিগানকে দেখে বলে, তুমি সবসময় কেন কালো পোশাক পরো? অন্যান্য আরো অনেক কালারই রয়েছে, সেগুলো কেন ট্রাই করো না? তো লিগান সবসময় ব্ল্যাক কাপড় পরার জন্য তার বাবাকে সরি বলে। এটা শুনে তার মা বলে, তুমি কোনো কিছু হলেই কেন সরি বলো? তখন লিগান তার মাকেও সরি বলে সবসময় সরি বলার জন্য। তখন ওর মা বলে, তুমি কোনোদিনও শুধরাবে না। তো যাই হোক, আজকে লিগানের মা লিসিনের যত প্রিয় খাবার আছে সেগুলো রান্না করেছে, কিন্তু লিগানের জন্য কিছুই রান্না করেনি। আর তার মা নিজ হাতে লিসিনের প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছিল, কিন্তু লিগানকে দিচ্ছিল না। তখন লিগান আমাদেরকে বলে যে তার বাসায় সবাই শুধু লিসিনেরই কেয়ার করে, লিসিনেরই খেয়াল রাখে এবং লিসিনকেই ভালোবাসে।
তার প্রতি খেয়াল রাখার মতো এই পরিবারে কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এমনকি আমাদের ঘরে যে কুকুরটা আছে সেটাও আমার চেয়ে বেশি মূল্যবান। এরপর আমরা হসপিটালে কেউঞ্জুকে দেখি। হসপিটালের ডিরেক্টর কেউঞ্জুকে বলছিল, তোমার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল। তুমি তো জানো কাল আমাদের স্কুল প্রেজেন্টেশনে মিনিস্টারও আসতে চলেছে, তো ওনার সামনেও কিন্তু তোমার আজকের মতোই ভালো প্রেজেন্টেশন দিতে হবে। তখন কেউঞ্জু বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সুন্দরভাবে সামাল করে নিব। তো ডিরেক্টর চলে যাওয়ার পর সেখানে একজন ডক্টর আসছে কেংজুর সাথে দেখা করতে, আর এই ডক্টরটার সাথে কেংজু ডেট করতে চায়। তো কিয়ংজু যখন তার ক্রাশের সাথে কথা বলছিল তখন তার দাঁত খুলে যায়, আর কিয়ংজুকে এইভাবে দেখে তো ওই ডাক্তারটা শকড হয়ে যায়। তো কিয়ংজু দ্রুত একটা ডেন্টিস্টের কাছে আসে আর তার দাঁত ভালোভাবে লাগিয়ে নেয়। এরপর আমরা দেখি প্রফেসর হান অন্যান্য সবাইকে নিয়ে ডিনারে যাওয়ার কথা বলছিল। তখনই সেখানে কিয়ংজু আসে আর বলে কেউ কোথাও যাবে না। সেইখানে কালকের প্রেজেন্টেশনের জন্য কাকে কি করতে হবে না হবে সেগুলো সব বলে দিচ্ছিল। তো সবাই চলে যায় কাজ করতে। তখন প্রফেসর হান বলে, তুমি আসলে ভালো মুডকে খারাপ বানিয়ে দেওয়ার জন্য একদম এক্সপার্ট। তুমি একজন সাইকিয়াট্রিস্ট হয়েও এত কোল্ড হার্টেড কিভাবে হতে পারো? কিয়ংজু তখন বলে, আরে আমি কি করেছি? আমি শুধুমাত্র চাইছি যাতে কালকের প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে হয়। তখন প্রফেসর হান তাকে জিজ্ঞাসা করে যে সে কি ইউকে থেকে ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো নিয়ে এসেছে। তো কিয়ংজু হ্যাঁ বলে যখন ওই ডকুমেন্টটা বের করতে যাবে তখনই দেখে যে লাগেজের ভিতর ওই ডকুমেন্ট তো নেই, বরং কাপড় চোপড়ে ভর্তি। তখন কিয়ংজু এটা দেখে বুঝতে পারে যে এয়ারপোর্টে ওর লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। তো কিয়ংজু সেই লাগেজে একটা ট্যাগ পায় আর সেই ট্যাগে লিগানের নাম্বার দেওয়া ছিল। তখন সে লিগানের নাম্বারে কল করতে থাকে, কিন্তু কল বিজি দেখাচ্ছিল, কারণ লিগান তখন তার বন্ধুর সাথে কথা বলছিল। লিগানের বন্ধু তখন জিজ্ঞেস করছিল, তুমি তো ক্লাস রিইউনিয়নের ইনভিটেশন কার্ড পেয়েছো তাই না? তো তুমি কি সেখানে যাচ্ছ? লিগান তখন বলে যে সে এখনো ডিসাইড করেনি সে যাবে কিনা। লিগানের ফ্রেন্ড বলে, রিইউনিয়নে যেহেতু তোমার ফার্স্ট লাভও আসবে তাই সেখানে তোমার যেতেই হবে, আর সেখানে গিয়ে তুমি তোমার ফার্স্ট লাভকে তোমার ফিলিংস কনফেস করবে। তখন লিগান বলে, আমি যদি আমার ফিলিংস কনফেস করেও দেই তো ও আমার মতো একটা ছেলেকে কেন পছন্দ করবে? এরপর ওর ফ্রেন্ড বলে, তুমি আসলে অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছো আর তোমার মধ্যে সেলফ কনফিডেন্সের অনেক 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 অভাব রয়েছে। দেখো, প্রেমে সাকসেসফুল হওয়ার জন্য সেলফ কনফিডেন্স অনেক জরুরি, তাই বলছি নিজের কনফিডেন্স বাড়াও। তখন লিগান বলে, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি ভুলে গেছো যে একটা এক্সট্রা ক্যারেক্টার কখনোই লিড ক্যারেক্টার হতে পারে না। এরপর আমরা দেখি লিগান বিগ পিকচার এজেন্সির সামনে তার গাড়িটা থামায় এবং সে ভিতরে যেতে থাকে। তখন একজন লোক তাকে বলে যে আপনি এখানে গাড়িটা পার্ক করতে পারবেন না। এরপর আমরা লিগানকে তার টয়লেটের ভিতরে দেখতে পাই, আর সেখানেও লিসিনের পোস্টার লাগানো ছিল। তখন আমরা বুঝতে পারি যে লিসিন বিগ পিকচার এজেন্সির আন্ডারে কাজ করে, আর লিগান হচ্ছে লিসিনের ম্যানেজার। তো লিগানের লিসিনের এই পোস্টারটা দেখে ভালো লাগে না, তাই সে লিসিনের চোখে কালো একটা মার্ক করে দেয়। এরপর যখন সে বাইরে আসে তখন এক মেয়ে তাকে আটকায় আর বলে, আপনি তো সেই ছেলেটাই না, দ্য লেজেন্ডারি টেনিস জিনিয়াস। লিগান তখন বলে, যদি তুমি লিসিনের কথা বলে থাকো তাহলে আমি সে নই। কিন্তু তখন ওই মেয়েটি বলে, আপনি টেনিস প্লেয়ার লিগান না? লিগান তখন সারপ্রাইজড হয়ে যায় আর হেসে বলে, হ্যাঁ সেই। তখন ওই মেয়েটি বলে, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার ভিডিওগুলো দেখেই টেনিস খেলা শিখেছি। তো এখানে এই মেয়েটির নাম হচ্ছে চাসিয়ন। চাসিয়ন বলে, আপনি কি আবারও টেনিস খেলা শুরু করেছেন? আপনি প্রথম কোরিয়ান ছিলেন যে কিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল অর্জন করেছিল। তখন লিগান বলে, ওই মেডেলটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আর তখনই সেখানে এই এজেন্সির সিইও মিস্টার হং এসে চাসিয়নকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওই সময় সেখানে লিসিন আসে আর লিগানকে বলে, যাও আমার জন্য কফি নিয়ে আসো। এরপর লিগান যখন কফি নিতে আসে তখন ইয়ংজু তাকে কল করে। কিয়ংজু বলে, আমাদের লাগেজ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। লিগান বলে যে আমি জানি, এয়ারপোর্ট থেকে আমার কাছে কল এসেছিল। কিয়ংজু তখন বলে, যদি এটাই হয় তাহলে তুমি আমার এতগুলো কল এবং মেসেজের রিপ্লাই কেন দিলে না? লিগান তখন বলে, এই সপ্তাহে আমি তোমার লাগেজ পৌঁছে দিব, তুমি তোমার অ্যাড্রেসটা আমার কাছে দাও। এটা বলে লিগান আর কিছু না বলেই ফোন কেটে দেয়। আর এতে তো কিয়ংজুর অনেক রাগ উঠে যায়। সে মনে মনে বলে যে সে নিজেকে ভাবেটা কি, তার কি মনে হয় যে সে একাই দুনিয়াতে বিজি মানুষটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। এরপর আমরা দেখি লিগান যখন লিসিনের কফিনটা নিয়ে আসে তখন মিস্টার হং একটা ডকুমেন্ট ছুড়ে দিয়ে বলে, যাও এটার কপিস নিয়ে আসো। লিগান জাসিয়নের সাথে একটু সময়ের জন্য কথা বলতে চায়, তখন মিস্টার হং কোনো অপরাধ ছাড়াই লিগানের সাথে অনেক খারাপ বিহেভ করে। আর এই সবকিছুই লিসিন দেখে, কিন্তু সে কিছুই বলে না।
আর সেই অফিসের লোকগুলোও লিগানকে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করতে থাকে। এসব শুনে লিগানের মাথায় এবং ডান হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়। তো লিগান তাড়াতাড়ি করে এজেন্সির বাইরে চলে আসে এবং সে দ্রুত হসপিটালে যেতে শুরু করে। এরপর আমরা আবারও কিয়ংজোকে দেখি যে লিগানকে অনেক ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু কোনোটারই রিপ্লাই আসে না। এতে কিয়ংজো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ ওখানে যে ডকুমেন্টসগুলো ছিল ওগুলো ছাড়া সে প্রেজেন্টেশন দিতে পারবে না। এরপর একজন নার্স এসে কিয়ংজোকে বলে যে একজন পেশেন্ট এসেছে যার হাতে প্রচন্ড ব্যথা। সে হচ্ছে প্রফেসর হানের অনেক পুরনো একজন পেশেন্ট, কিন্তু প্রফেসর হান হসপিটালে না থাকায় এখন আপনাকে সেই রোগীটাকে দেখতে হবে। এরপর কিয়ংজো যখন সেই পেশেন্টের কাছে আসে, পেশেন্টটি বলতে থাকে, ডক্টর, আমার হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে, দয়া করে আপনি আমাকে কোনো পেন কিলার দিয়ে দিন। এরপর আমরা দেখি যে ওই পেশেন্ট আর কেউ না বরং লিগান। আর লিগানকে দেখে তো কিয়ংজো অনেক অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় যে এই ছেলেটাই তো সে যার সাথে তার প্লেনে দেখা হয়েছিল, আর এটা মনে করে সে একটু এম্বারেসও ফিল করে। যাই হোক, কিয়ংজো তখন লিগানকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে বলতে পারবে যে তোমার কি ধরনের ব্যথা হচ্ছে। তখন লিগান বলে, তুমি তো একজন সাইকিয়াট্রিস্ট, তুমি দয়া করে কোনো নিউরো সার্জনকে পাঠাও। তখন কিয়ংজো বলে, তোমার সিটি স্ক্যানে তো এমন কিছুই নেই যাতে তোমার এমন ব্যথা হয়, আর আমরা পেন কিলার শুধুমাত্র ক্রিটিক্যাল রোগীদেরকেই দিই। তখন লিগান বলে, আমি 15 বছর ধরে অসুস্থ, আমার পক্ষে এই ব্যথা আর সহ্য করা সম্ভব হচ্ছে না, প্লিজ আমাকে একটা পেন কিলার দিয়ে দাও। কিয়ংজো তখন নার্সকে বলে, আমাকে একটা হাতুড়ি এনে দাও তো, কারণ পেন কিলার দেওয়ার আগে এর হাত ভাঙতে হবে। লিগান তখন বলে, তুমি কি করে বুঝবে এই ব্যথার যন্ত্রণাটা কেমন? তুমি দয়া করে এমন কোনো ডাক্তারকে পাঠাও যে আমাকে বুঝবে। কিয়ংজো তখন বলে, তুমি নিশ্চয়ই জানো যে এটা সোমাটাইজেশন ডিসঅর্ডার, যেটা তোমার নিউরোসিসের কারণে হয়েছে। তোমার তো সত্যি সত্যি কোনো ব্যথা হচ্ছে না, এই ব্যথাটা তুমি তোমার মাইন্ডে অথবা নিউরোসিসে মেক করে নিয়েছো। এটা তোমার একটা কল্পনা যে তোমার এই হাতটা অনেক ব্যথা করে। কিন্তু লিগান তো ওর কোনো কথাই শুনে না, সে জিদ করতে থাকে পেনকিলারের জন্য। তখন কিয়ংজো লিগানের হাতে জোরে একটা চিমটি দেয়, যেটাতে লিগানের অনেক বেশি ব্যথা হয়। লিগান রাগে চিৎকার করে বলে, তোমার সমস্যাটা কি? তখন কিয়ংজো বলে, তোমার হাতের এখন কি অবস্থা? তোমার ডান হাতে তো এখন আর ব্যথা নেই, তাই না? তুমি 10 বছর ধরে রেগুলার এখানে আসতে, কিন্তু এখন আর তুমি রেগুলার আসো না। এখন তুমি তখনই আসো যখন তোমার ডান হাতে ব্যথা করে। তখন লিগান বলে, গত 10 বছর ধরে আমি এমন কিছু নেই যেটা ট্রাই করিনি, কিন্তু তবুও কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমার কি করতে হবে? কি করলে আমি আমার এই ব্যথা থেকে মুক্তি পাবো? তুমি কি বলতে পারো আমার ঠিক হতে কত সময় লাগতে পারে? 10 বছর, 20 বছর, নাকি মরার পরে আমার শান্তি মিলবে? কিয়ংজো তখন বলে, আমি এক্সাক্ট সময় তো বলতে পারবো না, কিন্তু তুমি যদি ট্রিটমেন্ট করাতে থাকো তাহলে একদিন না একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। তখন লিগান বলে, যদি আমার হাতের ব্যথা থেকে মুক্তি পেয়েও যায়, কিন্তু আমার ব্যাড মেমোরিজগুলোর কি হবে, যেগুলো সারাক্ষণ প্রত্যেকটা মুহূর্তে আমাকে কষ্ট দিয়েই চলেছে? যদি এটা সম্ভব হতো তাহলে ওই স্মৃতিগুলোকে মুছে দেওয়ার জন্য আমি চাইলে আমার আত্মাটাকেও বেঁচে দিতে পারি। এরপর লিগান সেখান থেকে চলে যেতে নিলে কিয়ংজো বলে, তোমার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। তখন লিগান বলে, তোমার মেহেরবানিতে আমার হাতের ব্যথাটা এখন সেরে গিয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পিছন থেকে কিয়ংজো বলে, তুমি কি তোমার ফার্স্ট লাভের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছো? তুমি এত বেশি ড্রামাতে আছো যে তোমার ফার্স্ট লাভের সাথে দেখা করতেও ভয় হচ্ছে, তাই না? যদি তুমি তার সাথে দেখা করো তাহলে হয়তো কোনো ভালো স্মৃতি তোমার মধ্যে তৈরি হবে। তখন লিগান বলে, তার সাথে দেখা হওয়ার পর যদি আমার ভালো স্মৃতিগুলো খারাপ স্মৃতিতে রূপান্তরিত হয় তখন কি হবে? তুমি কি এর রেসপন্সিবিলিটি নিবে? এরপর সে সেখান থেকে চলে যায়। নার্স বলে, সে তো চলে গেল, এখন আমরা কি করব? তখন কিয়ংজো বলে, সে বললো তো যে সে ঠিক আছে, তাই তুমি ওকে ছেড়ে অন্যান্য পেশেন্টের কাছে যাও। এরপর আমরা দেখি কিয়ংজো লিগানের রেকর্ড চেক করছে, কিন্তু রেকর্ড চেক করেও সে বুঝতে পারে না যে লিগানের খারাপ স্মৃতিগুলো কি, কারণ সে সেখানে কোনো কিছুই উল্লেখ করেনি। কিয়ংজোর তখন খেয়াল হয় যে পেশেন্টের নাম লিগান, আর এটা খেয়াল হতেই কিয়ংজোর মনে পড়ে যায় যে যার সাথে তার লাগেজ এক্সচেঞ্জ হয়েছিল সেই ছেলেটার নামও লিগান। তার মানে প্লেনে যে ছেলেটির সাথে দেখা হয়েছিল আর এয়ারপোর্টে যে ছেলেটির সাথে তার ধাক্কা লেগে লাগেজ এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল সেই ছেলেটি একই, আর সে হলো লিগান। এর পরের সিনে আমরা দেখি লিগান তার ফ্রেন্ড গোবনের সাথে বসে বসে ড্রিঙ্ক করছে। গোবন বলে, আরে শালা, তুই তোর প্রথম লাভের সাথে দেখা করতে কেন যেতে চাইছিস না? তোর প্রথম লাভের সাথে দেখা করার এটাই একটা সুযোগ। এই সুযোগটা যদি তুই হাতছাড়া করে ফেলিস তাহলে হয়তো তার সাথে তোর আর কখনোই দেখা হবে না। লিগান তখন বলে, তোর মুখটা বন্ধ কর, আমি বলেছি না আমি যাব না। তখন গোবন বলে, আরে আমার কথা তোর মাথায় ঢুকছে না কেন? তুই এত বেশি ভয় কেন পাচ্ছিস? তোকে শুধু গিয়ে নিজের ফিলিংস গুলোকে কনফেস করতে হবে, আর কি এমন খারাপ কিছু হবে? বরঞ্চ সে তোকে রিজেক্ট করে দিবে।
কিন্তু তোর মনে তো কোনো আফসোস থাকবে না যে যদি আমি সেখানে যেতাম আর কনফিউজ করতাম তাহলে হয়তো বা সে রাজি হয়েও যেত। তখন লিগান বলে, এভাবে থাকতে থাকতে আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মে গেছে। আমার নিজের প্রতি কোনো কনফিডেন্সই নেই। আর এই কারণেই তুই কি আমার জন্য একটা কাজ করে দিবি? তুই রিইউনিয়নে যাবি আর গিয়ে সেখানে ওই মেয়েটার খোঁজ করবি যে 15 বছর আগে আমাকে বাঁচিয়েছিল। প্লিজ দোস্ত, আমার কি হেল্পটা কর, মানা করিস না। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লিগান হাঁটতে হাঁটতে কিয়ংজুর দেওয়া ভয়েস মেসেজ শুনছিল। কিয়ংজু বলেছে যে আমি সেই ডাক্তার বলছি যার সাথে আজ তোমার দেখা হয়েছে, আর তোমার কাছে যে লাগেজটি আছে সেটা আমারই। তবে এত রাতে এই লাগেজের জন্য আমি তোমাকে কল করিনি। তুমি কি কারণে এত ট্রমায় চলে গিয়েছো এসব না জেনে শুনে আমি তোমাকে অনেক কিছু বলে দিয়েছি, যেটা আমার একদমই ঠিক হয়নি। তবে আমি তোমার ব্যথাটাকে সিরিয়াসলি নিইনি এমনটা না। আর আমি এটা বলে তোমাকে সান্ত্বনা দিব না যে তুমি ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে পারবে। তবে তুমি যখনই আপসেট ফিল করবে আমার সাথে দেখা করতে চলে আসতে পারো। তুমি তোমার খারাপ স্মৃতিগুলো ভুলতে তো পারবে না, তবে আস্তে আস্তে সেগুলোর সাথে মানিয়ে নিতে শিখতে পারবে। বাহ, এরকম ডাক্তার কোথায় পাওয়া যায়? যাই হোক, কিয়ংজুর কথা শুনে লিগান অনেক বেটার ফিল করে আর ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এরপর আমরা দেখি কিয়াংজু হসপিটালে কাজ করছিল, তখনই তার কাছে লিগানের মেসেজ আসে। সে বলে, তোমার লাগেজ দিয়ে কাল সকালে আমি তোমার হসপিটালে আসবো। আর এই মেসেজটি পেয়ে কিয়াংজু কিছুটা খুশি হয়ে যায়। এর পরের দিন লিগান লিশিনকে নিয়ে হসপিটালে আসে। গাড়িতে লিশিন লিগানের রিইউনিয়নের ইনভিটেশন কার্ডটা পায়। সে বলে, আমার তোমার প্রতি হিংসা হচ্ছে। আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার কারণে কোরিয়াতে আমার কোনো ক্লাস ফ্রেন্ডই নেই। আমি কি রিইউনিয়নে এসে সবাইকে এটা বলে দিব যে আমি তোমার ছোট ভাই? এতে কিন্তু তোমার স্ট্যাটাস অনেক বেড়ে যাবে। লিগান তখন লিশিনের কাছ থেকে কার্ডটা ছিনিয়ে নেয় আর বলে, নিজের বকবকানি বন্ধ কর। তখন লিশিন বলে, তুমি অদ্ভুত একটা লোক। এটা বলে লিশিন গাড়ি থেকে নেমে যায় আর বলে, একবার মেসেজ করাতেই আমাকে নিতে চলে আসবে, বুঝেছো? দেরি যেন না হয়। এটা বলে লিশিন হসপিটালের ভিতরে চলে যায়। লিগান এরপর গাড়ি পার্ক করে কিয়ংজুকে কল দিতে থাকে, কিন্তু সে কল পিক করছিল না, কারণ সে তখন হসপিটালের ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছিল। ডিরেক্টর বলে, শুধুমাত্র আমাদের ব্রেন রিসার্চ সেন্টারে না, বরং আমাদের পুরো হসপিটালের ফিউচার তোমার খাতে। যদি আমরা এই বাজেটটাকে সিকিউর করতে না পারি তাহলে আমাদের এই ব্রেন রিসার্চ সেন্টারটা বন্ধ করে ফেলতে হবে। আমরা আমাদের পরবর্তী রিসার্চ আর করতে পারবো না। এজন্য মাথায় এটা সেট করে নাও যে আজকে কোনো ভুল করা যাবে না। এরপর আমরা দেখি লিশিন প্রফেসর হানের সাথে দেখা করতে আসে। লিশিনের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তাই সে এখানে নিয়মিতই আসতো। কিন্তু সে প্রফেসর হানকে এই কথা তার ফ্যামিলি মেম্বারদেরকে জানাতে নিষেধ করে দেয়। লিশিন তখন টেবিলের উপর একটা ফাইল দেখতে পায়, যেটার উপর লেখা ছিল ব্যাড মেমোরি এরেজার। প্রফেসর হান তখন লিশিনের হাত থেকে দ্রুত সেই ফাইলটা নিয়ে নেয় আর বলে, এটা একটা টপ সিক্রেট। লিশিন তখন প্রফেসর হানকে বলে, সত্যি কি খারাপ স্মৃতিগুলো মুছে ফেলা যায়? সত্যি কি এটা সম্ভব? তখন প্রফেসর হান বলে, খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলা তো সম্ভব না, কিন্তু একটা উপায় আছে যার মাধ্যমে খারাপ স্মৃতিগুলোকে লুকিয়ে ফেলা যায়। এরপর সে বলে যে আজকে আমি অনেক বিজি, আজকে তুমি চলে যাও। তখন লিশিন সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে কিয়ংজুকে দেখানো হয়। কিয়ংজু লিগানকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে এখন, আর বলে যে সে কিছুক্ষণের মধ্যেই তার লাগেজ নিয়ে সেখানে পৌঁছাবে। আবার এদিকে 10 মিনিটের মধ্যে তাকে প্রেজেন্টেশনে পৌঁছাতে হবে। তো প্রেজেন্টেশনের জন্য যে ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল, একজন ডক্টর সেই ইঁদুরটাকে প্রেজেন্টেশন রুমে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সেই ডক্টর পিছলে পড়ে যায় আর তার হাত থেকে ওই ইঁদুরের বক্সটাও পড়ে যায়। আর তখন ইঁদুরটা সেখান থেকে ছাড়া পেয়ে সেখান থেকে চলে যায়। তো কিয়ংজু নিজের জুনিয়রদেরকে নিয়ে পুরো হসপিটালে সেই ইঁদুরটাকে খুঁজতে থাকে। এদিকে কিয়ংজুর জন্য ওয়েট করতে করতে 10 মিনিটের উপরে হয়ে যায়। তাই লিগান তখন কিয়ংজুকে কল করে, কিন্তু কিয়ংজু কল উঠায় না, কারণ সে তখন ইঁদুরটাকে ধরার কাজে ব্যস্ত ছিল আর সেই ইঁদুরটাকে প্রায় ধরেই ফেলছিল। কিন্তু তখনই ওই ইঁদুরটার উপর হসপিটালের একটা লাইটের রিফ্লেকশন পড়ে আর তখনই ওই ইঁদুরটা দৌড়ে হসপিটালের বাইরে চলে যায়। আর তখনই সেখানে লিগানের গাড়িটা আসে আর সেই ইঁদুরটি গিয়ে পড়ে লিগানের গাড়ির চাকার নিচে। আর তখন ইঁদুরটা অক্কা পেয়ে যায়, মানে মারা যায়। এটা দেখে তো কিয়ংজু অনেক শকড হয়ে যায়। এরপর লিগান গাড়ির বাইরে আসে আর তার চাকার নিচে ইঁদুরকে মরে থাকতে দেখে বলে, আরে এটা কি হলো, আমি আজকেই গাড়িটাকে পরিষ্কার করিয়েছি। এরপর সে কিয়ংজুকে বলে, তুমি ফোন কেন তুলছো না? আমি কখন থেকে তোমাকে কল করছি। তখন কিয়ংজু বলে, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কারোর জান চলে গিয়েছে? তখন লিগান বলে, ও আচ্ছা, এটা তোমার ইঁদুর। দেখো, এটাতে কিন্তু আমার কোনো দোষ নেই, এই ইঁদুরটাই হঠাৎ করে আমার চাকার নিচে এসে পড়েছে, কিন্তু তবুও আমি তোমাকে ক্ষতিপূরণ দিতে রাজি আছি। তো বলো, তোমার কত টাকা চাই? এটা শুনে তো কিয়ংজু অনেক রেগে যায় আর বলে, এটা একটা ইঁদুর বলে তুমি এটাকে একটা লিভিং বিন মনে করবে না? তুমি এর বদলে আমাকে ক্ষতিপূরণ দিতে চাচ্ছ?
তো বলো কত টাকা ক্ষতিপূরণ দিবে? তোমার কাছে এটা একটা সামান্য ইঁদুর হলেও এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মূল্যবান ছিল। কিন্তু আজকে তোমার মতো একটা মানুষের জন্য তার জীবনটাকে স্যাক্রিফাইস করে দিল। তুমি কখনো কারোর জন্য স্যাক্রিফাইস করেছো? তুমি কি কখনো কারোর জন্য বিশেষ কেউ ছিলে? তখন লিগান বলে, তুমি কি এটাই বলতে চাইছো যে আমার চেয়ে বেশি এই ইঁদুরটা মূল্যবান ছিল? কিয়ংজু তখন বলে, তুমি যে লাস্ট টাইম আমাকে প্রশ্নটা করেছিলে সেটার উত্তরটা কি তুমি শুনতে চাও? তুমি নিজের ব্যাড মেমোরিজ থেকে কখনোই ছুটি পাবে না যতক্ষণ না তুমি মারা যাও। এরপর কিয়ংজু সেই ইঁদুরটাকে উঠিয়ে ভিতরে চলে যায়। কিয়ংজুর কথাগুলো লিসিনও শুনেছিল, আর কিয়ংজুর কথাগুলো শুনে সে লিগানকে কাঁদতে দেখে। এরপর আমরা কিয়ংজুকে প্রেজেন্টেশন রুমে দেখতে পাই। কিয়ংজু তখন এই মরা ইঁদুরটাকে দেখিয়ে বলে, এটা হচ্ছে ইঁদুর নাম্বার 107, যার উপর করা এক্সপেরিমেন্ট সফল হয়েছিল, কিন্তু 30 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে এটা মরে যায়। কিন্তু যেহেতু আমরা এটার খারাপ স্মৃতিগুলো মুছে দিয়েছিলাম, তাই আমার বিশ্বাস যে সে তার ভালো স্মৃতি নিয়েই মারা গেছে। এটা মানুষের ভবিষ্যতের ভালোর জন্য নিজের জান স্যাক্রিফাইস করে দিয়েছে। তো এর এই মৃত্যুটাকে এভাবে অহেতুক করে দিবেন না। আমরা চাই আপনারা আমাদেরকে আরো একটি সুযোগ দিন। এই এক্সপেরিমেন্ট যেহেতু ইঁদুরের উপর করে সফল হয়েছে, তাই আমার মনে হয় যে আমরা মানুষের উপরে এই এক্সপেরিমেন্টটা করতে পারি। এটা শুনে তো সেখানকার সবাই অবাক হয়ে যায়। প্রফেসর হান জিজ্ঞাসা করে যে সাবজেক্ট কে হবে। তখন কিয়ংজুর লিগানের কথা মাথায় আসে, আর সে বলে যে তার পরিচিত একজন আছে। এরপর আমরা লিসিনকে তার ফ্যানদেরকে অটোগ্রাফ দিতে দেখি। সেখানে লিগান দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ংজুর বলা কথাগুলো ভাবছিল। সে এসব ভেবে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে লিসিনকে সেখানেই রেখে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে কিয়ংজু মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করার পারমিশন পেয়ে যায়। পরের দিন যখন লিসিন এজেন্সিতে আসে, তখন সে মিস্টার হংকে বলে, আমি এই কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট রিনিউ করব না। আর লিসিনের এই ডিসিশন নেওয়ার কারণ হচ্ছে মিস্টার হং সবসময় লিগানের সাথে খারাপ ব্যবহার করে। লিগান যখন বাসায় ফিরে আসে, তখন লিগানের মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু লিগান খাবার না খেয়েই তার রুমে চলে যায়। কিন্তু আজকে ওর মা তার পছন্দের খাবার রান্না করেছিল। তো এখানে আমরা বুঝতে পারি যে লিগানের ফ্যামিলি মানে বাবা মা আর ভাই সবাই ওকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। আর যেহেতু প্রকাশ করে না, তাই লিগানের মনে এটা বসে গেছে যে তার পরিবার তাকে একটুও ভালোবাসে না। পরের সিনে আমরা দেখতে পাই লিগান পানিতে পড়ে যায় আর তার মাথা থেকে অনেক রক্ত বের হতে থাকে। এরপর দেখা যায় লিসিন লিগানকে নিয়ে হসপিটালে চলে আসে। তখন কিয়ংজু জানতে পারে যে লিগান ব্রিজের উপর থেকে পড়ে যাওয়ার কারণে তার মাথায় অনেক বড় একটা চোট লাগে। লিগানকে খুব দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তখন প্রফেসর হাং লিসিনকে এসে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে। তখন লিসিন প্রফেসর হানকে বলে, প্রফেসর দয়া করে আমাকে হেল্প করুন। এরপর আমরা ওদের দুজনকে প্রফেসর হানের ক্যাবিনে দেখি। তো ওদের মধ্যে কি কথাবার্তা হয় সেগুলো আমাদেরকে বলা হয় না। প্রফেসর হান বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি লিগানের সার্জারি হচ্ছে আর সেখানে কিয়ংজু উপস্থিত আছে। কিয়ংজুর মাথায় তখন এটাই চলছে যে আমি যে তাকে এতগুলো কথা বলেছিলাম সেই কথার কারণেই কি সে সুইসাইড করতে গিয়েছে। এখানে লিগানের সার্জারির পাশাপাশি তার উপর এক্সপেরিমেন্টও চলছিল। তার সকল স্মৃতিগুলো মুছে দেওয়া হয়েছিল। লিগানের চোখ দিয়ে পানি পড়তে থাকে, তখন কিয়ংজু লিগানের সেই পানি মুছে দেয়। লিগানের তখন ওই মেয়েটির কথা মনে পড়ে যে মেয়েটি তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। তো সে চোখ মিটমিট করে অল্প একটু তাকায়, আর তখন তার সামনে সে কিয়ংজুকে দেখতে পায়। পরের দিন যখন কিয়ংজু লিগানকে দেখতে আসে, তখন সে লিগানকে তার বেডে দেখতে পায় না, আর এতে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন সে পাশে তাকিয়ে দেখে যে লিগান জানালার পাশে বসে বসে চা পান করছিল। কিয়ংজু তখন লিগানকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তুমি এখন কোথায় আছো? তোমার কি কিছু মনে আছে? তো লিগান কিছু বলছিল না দেখে কিয়ংজু বলে, তোমার কি মনে আছে আমি কে? তুমি কি আমাকে চিনতে পারছো? লিগান তখন বলে, হ্যাঁ আমার মনে আছে, ফাইনালি আমাদের দেখা হলো। এটা বলে সে কিয়ংজুকে জড়িয়ে ধরে। লিগান তখন বলে, কেমন আছো আমার প্রথম ভালোবাসা? আর এটা শুনি তো কিয়ংজুর চোখ কপালে উঠে যায়, মানে সে অনেক বেশি শকড হয়ে যায়। তখন সে বলে, তুমি এখনই কি বললে? আমি তোমার কি? তখনই সেখানে লিগানের মা বাবা চলে আসে। তারা লিগানকে বলে, তুমি ঠিক আছো তো? তুমি কি আমাদেরকে চিনতে পেরেছো? কিন্তু লিগান কিছুই বলে না। তো লিগানকে চুপ থাকতে দেখে তারা কিয়ংজুকে জিজ্ঞেস করেন, ডাক্তার ও ঠিক আছে তো? তো এরপর দেখা যায় লিগানকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। আর তাকে সিটি স্ক্যানে নিয়ে যাওয়ার সময় সে আঙুল দিয়ে হার্ট সাইন বানিয়ে কিয়ংজুকে দেখায়। কিয়ংজু তো এটা দেখে আবারও শকড হয়ে যায়। তো কিয়ংজুর মাথায় তখন সেগুলোই চলছিল যেগুলো লিগান তাকে বলেছে। সে নিজের মনে মনে বলতে থাকে, আমি লিগানের ফার্স্ট লাভ, কিন্তু কি করে? এটা তো হতেই পারে না, আমি হয়তো ভুল শুনেছিলাম। তো লিগানের কন্ডিশন চেক করার পর প্রফেসর হান কিয়ংজুকে বলে, কিয়ংজু আমরা করে দেখিয়েছি, আমরা খারাপ স্মৃতিগুলোকে মুছে দিয়েছি, আর এর কন্ডিশন এখন অনেক ভালো, আর কোনো সাইড এফেক্টও নেই। আমি এখনই গিয়ে এই কথাটা ডিরেক্টরকে বলে আসছি। কিয়ংজু তখন বলে, আমরা ডিরেক্টরকে এখনই কিছু বলবো না,
আমরা প্রথমে আগে ওকে কয়েকদিন ভালো করে অবজার্ভ করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা পরে গিয়ে ডিরেক্টরকে রিপোর্ট করব। পরের সিনে আমরা লিগানের সামনে তার মা, বাবা, লিসিন আর গুবনকে দেখি। তো এখানে লিগানের মা জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখনই লিগানের বাবা জিজ্ঞাসা করে, লিগান, তোমার নিজের নাম মনে আছে তো? এটা শুনে লিগানের মা বলে, কি আজে বাজে বকছো, নিজেই নাম বলে দিয়ে আবার নাম জিজ্ঞাসা করছো? তখন লিগানের মা লিগানকে জিজ্ঞাসা করে, লিগান, তুমি আমাদেরকে চিনতে পারছো তো? তখন লিগান বলে, আপনারা দুইজন হচ্ছেন স্কাল্পচার। এটা শুনে তো সবাই শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে ওর স্মৃতি চলে গিয়েছে না তো। তখন লিগান বলে, আপনারা দুইজন আমার মতো একজন হ্যান্ডসাম ছেলেকে জন্ম দিয়েছেন, তাহলে আপনারা তো স্কাল্পচারই, তাই না? আসলে এক্সপেরিমেন্টের কারণে লিগানের খারাপ স্মৃতি চলে যাওয়ার সাথে সাথে তার পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। তখন লিগানের মা জিজ্ঞাসা করে, তুমি যে ব্যথা পেয়েছিলে সেটা কি তোমার মনে আছে? লিগান তখন বলে, আমার হাত পা সবকিছু তো ঠিকই আছে, তো আমি আঘাত কোথায় পেয়েছি? তো লিগানের কথা শুনে তারা সবাই বুঝতে পেরে যায় যে লিগানের খারাপ স্মৃতিগুলো অলরেডি মুছে গিয়েছে, কারণ 15 বছর আগে তার হাত ভেঙে গিয়েছিল, যার কারণে তাকে টেনিস খেলা ছেড়ে দিতে হয়েছিল, আর এই কথাটা তার মনে নেই। তখনই হঠাৎ করে লিগান জোরে জোরে চেঁচামেচি করতে থাকে আর বলে, আমাকে আয়না দাও। তো আয়নাতে নিজের চেহারা দেখে লিগান বলে, থ্যাংক গড আমার চেহারাতে কোনো ক্ষত হয়নি, নয়তো আমার এই হ্যান্ডসাম চেহারাটা নষ্ট হয়ে যেত। কিন্তু সে তার মাথার পট্টিটা দেখে সেখানে টাচ করতে থাকে, আর তার বাবা এটা করতে বারণ করে আর বলে, এই পট্টিটা এই কারণে লাগানো হয়েছে কারণ তোমার মাথায় সামান্য একটু চোট লেগেছে, তোমার জাস্ট ছোট একটা সার্জারি হয়েছে, এরপর তুমি ঠিক হয়ে যাবে। লিসিন জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে তোমার লাস্ট মেমোরি কি ছিল? লিগান বলে, আমার জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খুব ভালোভাবে মনে আছে, আমি ওই ম্যাচ জিতে গিয়েছিলাম, তাই না? লিসিন মনে মনে বলে যে ওর খারাপ স্মৃতিগুলো তার মানে মুছে গিয়েছে। আর এরপর সে সবাইকে বলে, স্টেবিলিটিটা খুব জরুরি, তাই আমাদের তাড়াহুড়া করা উচিত নয়। ডক্টর আমাকে বলেছে যে অ্যাক্সিডেন্টের পরে কিছুক্ষণের জন্য স্মৃতি হারিয়ে ফেলা খুবই কমন ব্যাপার। এটা শুনে লিগান বলে, তুমি কি বলছো? কোন অ্যাক্সিডেন্টের কথা বলছো? আসলে আমার সাথে হয়েছিলটা কি? তখন ওর মা বাবাকে বলতেই যাচ্ছিল যে তুমি নদীতে পড়ে গিয়েছিলে, কিন্তু তখন লিসিন মিথ্যা কথা বলে যে তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছো। তখন ওর মা বাবাও বলে, হ্যাঁ এমনই হয়েছিল। লিগান তখন চিন্তা করতে থাকে যে আমি কি সত্যি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। এরপর আমরা দেখি প্রফেসর হান ডিরেক্টরের সাথে কথা বলছে। কেউজো তাকে এই ব্যাপারটা ডিরেক্টরকে না বলতে বললেও তার পেটে এই কথাটা আটছিলই না, সে ডিরেক্টরকে এই কথাটা জানিয়ে দেয়। তো এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে লিগানকে এরা 100 দিন অবজার্ভ করবে। যদি এর মধ্যে কোনো সাইড এফেক্ট না হয় তাহলে বোঝা যাবে যে তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এরপর আমরা কিয়ংজোকে দেখি, সে লিগানের সকল কাউন্সেলিং রেকর্ড চেক করছিল, কিন্তু সে কোনো জায়গাতেই নিজের ফার্স্ট লাভের কথা উল্লেখ করেনি। কিয়ংজো তখন সেই কথাগুলো মনে করে যে কথাগুলো লিগান প্লেনের মধ্যে বসে বসে করেছিল। তখন কিয়ংজো ফ্রাস্ট্রেটেড হয়ে বলে, সে তার ফার্স্ট লাভের সাথে দেখা করতে চাইছিল, তাহলে আমি কি করে তার ফার্স্ট লাভ হয়ে গেলাম? আচ্ছা, ওর কোনো সাইড এফেক্ট হচ্ছে না তো? আরে আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এরপর কিয়ংজো যখন লিগানকে দেখতে যায় তখন লিগান তার দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে, এ কারণে কিয়ংজো আর ভিতরে প্রবেশ করে না। এরপর আমরা প্রফেসর হানকে দেখি যে লিগানের মা বাবাকে বলছিল লিগান যেন তার পাস্ট এবং এক্সপেরিমেন্ট সম্পর্কে না জানতে পারে। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে ওর এমন কোনো ব্যক্তির সাথে দেখা না হয়ে যায় যাকে দেখে তার পাস্ট মনে পড়ে যেতে পারে। লিগানের মা তখন বলে, আপনি বলেছিলেন যে আপনি ওর খারাপ স্মৃতিগুলো মুছে দিবেন, কিন্তু আপনি ওর এতগুলো স্মৃতি কেন মুছে দিয়েছেন? প্রফেসর তখন বলে, এটা তো প্রুভড যে এখন পর্যন্ত ওর জীবনে সবকিছুই খারাপ স্মৃতি ছিল। আচ্ছা, এমন কেউ কি ছিল যাকে লিগান পছন্দ করতো বা ভালোবাসতো? তো লিগানের মা বাবা আর লিসিন এই বিষয়ে জানতো না। তখন লিগানের বাবা গুবনকে জিজ্ঞাসা করে যে তুমি তো ওর বন্ধু, তুমি কি এই বিষয়ে কিছু জানো? তখন গুবন বলে যে সে জানে না। তখন লিগানের মা বলে, আচ্ছা এই এক্সপেরিমেন্টের কোনো সাইড এফেক্ট নেই তো? তখন প্রফেসর হান বলে যে হ্যাঁ, এখন পর্যন্ত তো আমরা এটাই জানি যে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু মানুষের উপর যেহেতু এটা প্রথম এক্সপেরিমেন্ট তাই আমরা শিওর না যে পরবর্তীতে এটার কোনো সাইড এফেক্ট। লিগানের গার্ডিয়ান তো বলেছিল যে তারা রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত আছে, আর এজন্যই আমরা এই এক্সপেরিমেন্টটা ওর উপর করেছিলাম। তখন লিগানের মা বাবা তো চিন্তায় পড়ে যায়, কারণ তারা তো এমন কিছুই বলেনি। তখন লিসিন বলে যে সে বলেছে আর সে একাই এই ডিসিশনটা নিয়েছে। তখন ওর মা বাবা বলে, তুমি একাই কি করে এই ডিসিশন নিতে পারো? যদি ওর কিছু হয়ে যায় তো? তখন প্রফেসর হান বলে, আপনারা তো জানেনই যে আপনাদের ছেলেকে কেন হাসপাতালে আনা হয়েছিল।
হয়তো লিগানের জীবন জাহান্নামের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল, আর এই কারণে সে সুইসাইড করতে গিয়েছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টের পরে বলাই যায় যে লিগানের নতুন জন্ম হয়েছে, আর এখন এই মুহূর্তে ওর মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা বা খারাপ স্মৃতি নেই। এরপর আমরা লিগানকে দেখি যে চা পান করতে করতে নিজের সাথে নিজেই কথা বলছিল। তখন সেখানে একজন নার্স আসে লিগানের ব্লাড প্রেশার টেস্ট করার জন্য, আর লিগান তখন ওই নার্সের সাথেই ফ্লার্ট করতে শুরু করে। তো লিগান তার রুমের বাইরে এসে হাসপাতালের অন্যান্য ডাক্তারদের সাথেও ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে। আর কিয়েনজো তো এদিকে সে চিন্তাদায়ী করতে থাকে যে সে কিভাবে লিগানের ফার্স্ট লাভ হতে পারে। লিগান তখন কিয়েনজোকে টেনে হসপিটালের লন্ড্রি রুমে নিয়ে আসে। কিয়েনজো তখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো। লিগান তখন বলে, আমার মনে হয় তুমি আমাকে আনঅফিশিয়ালি খুঁজছিলে। তখন কিয়েনজো লিগানকে বলে, লিগান তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার ডাক্তার, আমি তোমার ফার্স্ট লাভ না। আমার এক্সাক্ট কারণ তো মনে নেই, তবে আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আমাদের দুজনের মধ্যে শুধু ডক্টর আর পেশেন্টের সম্পর্ক, এর বাইরে অন্য কোনো কিছু নেই। লিগান বলে, তুমি কি সত্যি আমাকে চেনো না? তখন কিয়েনজো মিথ্যা কথা বলে। সে বলে যে না, আমি তোমাকে প্রথম হসপিটালে অপারেশন রুমেই দেখেছি। লিগান তখন বলে, এটা হতেই পারে না, তুমি আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে কিভাবে ভুলে গেলে? তখনই লন্ড্রি রুমের বাইরে এক ডক্টর তার বয়ফ্রেন্ডের সাথে দুষ্ট দুষ্ট কথা বলছিল, আর সেগুলো লিগান আর কিয়েনজো শুনতে পাচ্ছিল, আর তারা মনোযোগ দিয়ে সেগুলো শুনছিল। তো ওই ডক্টরের কথাবার্তা শুনে তো লিগান হেসে ফেলে, আর কিয়েনজো তাড়াতাড়ি তার মুখ বন্ধ করে ফেলে। কিন্তু ওই ডক্টর লিগানের আওয়াজ শুনে ফেলে, আর সে ফোন কেটে দরজায় নক করে আর বলে, ভিতরে কি কেউ আছেন? তো কোনো উত্তর না আসার কারণে ওই ডক্টর দৌড় খুলতে যায়, কিন্তু দরজা খুলে না, কারণ লিগান ভিতর থেকে দরজা লক করে দিয়েছিল। কিয়েনজো লিগানকে বলে, এখানে আমাদের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো কাউকেই বলবে না। এটা বলে সে লিগানকে দরজা খুলতে বলে, কিন্তু লিগান বলে, সবার অজান্তে আমরা দুজন এই রুমে একা একা আছি। এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে সবার মধ্যে আমাদেরকে নিয়ে খারাপ ধারণা জন্মাবে। কিয়েনজো তখন বলে, তুমি এসব ভুলভাল বকা বন্ধ করো আর দরজা খুলো, এরকম কিছুই হবে না। তখনই সেখানে ডক্টর তাই আসে আর দরজা খুলতে বলে। তো ডক্টর তাইয়ের কথা শুনে কিয়েনজো লিগানকে দরজা খুলতে বারণ করে দেয়। ডক্টর তাই দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কারণ লিগান ভিতর থেকেই ওই দরজাটাকে ধরে রেখেছিল। এটা দেখে কিয়েনজো মনে মনে ভাবতে থাকে, এর ব্যাড মেমোরিজ গুলো তো মুছে ফেলা হয়েছে, কিন্তু তবুও আর হাত এমন কেন? তার মানে কি এই এক্সপেরিমেন্ট পারফেক্ট হয়নি? তখন সে লিগানকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ডান হাত দিয়ে কেন দরজা ধরে রাখছো না? লিগান তখন ভাব নিয়ে বলে, কারণ এটার জন্য আমার বাম হাতই যথেষ্ট। ডক্টর তাই তখন বলে, এটা এভাবে হয়তো খুলবে না, সিকিউরিটির কাছে অবশ্যই চাবি আছে, আমি তার কাছ থেকে চাবি নিয়ে আসছি। কিয়েনজো এটা শুনে তো অনেক পেরেশান হয়ে যায়, কারণ সে চাইছিল না যে ডক্টর তাই তাদেরকে নিয়ে কোনো খারাপ ধারণা করুক। তো সে লিগানকে বলে, সিকিউরিটি গার্ড যদি চলে আসে তাহলে আমরা ধরা পড়ে যাব, তাই তুমি ওই লন্ড্রির বাস্কেটে লুকিয়ে পড়ো। তখন লিগান বলে, সেখানে অনেক ময়লা কাপড় চোপড় রাখা আছে, তাই আমি সেখানে লুকাচ্ছি না, আর এমনিতেও আমি অনেক অসুস্থ, তাই আমি আর অসুস্থ হতে চাই না। কিন্তু কিয়েনজো তো কিছুতেই ধরা পড়তে চাইছিল না, তাই সে বলে, তুমি তোমার যে ফার্স্ট লাভকে এতদিন ধরে খুঁজছিলে, তাকে পাওয়ার পরে তার জন্য কি এইটুকু করতে পারবে না? তখন লিগান বলে, আমি তোমাকে তো ভালোবাসি, কিন্তু তোমার চেয়ে আমি নিজেকে বেশি ভালোবাসি। তখন কিয়েনজো বলে, ঠিক আছে, চলো আমরা রক পেপার সিজার খেলি, যে হেরে যাবে সে ওই বাস্কেটে লুকিয়ে পড়বে। এরপর আমরা দেখি সিকিউরিটি গার্ড এসে দরজা খুলেই ফেলবে, তখনই কিয়েনজো ফোনে কথা বলার নাটক করতে করতে বাইরে চলে আসে। তার মানে লিগান গেমে হেরে গিয়েছিল। তো কিয়েনজো দরজা বন্ধ করতে করতে বলে, তোমরা দুজন এখানে কি করছো? আমাদের অনেক কাজ করতে হবে। এটা বলে সে ওদেরকে এখান থেকে নিয়ে চলে যায়। এদিকে লিগান যেহেতু লন্ড্রি বাস্কেটে লুকিয়েছিল, তাই সেখানকার ময়লা কাপড়ের দুর্গন্ধে তার মাথায় খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি লিগানের মা নার্সকে এসে জিজ্ঞাসা করে, আমি লিগানের মা, লিগানের ইন্সপেকশন আর কতদিন ধরে চলবে? তো নার্স আর ডক্টররা তো জানতেই পেরে যায় যে লিগান তার রুমে নেই, আর এই বিষয়টা নিয়ে তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর দ্রুত ওর রুমে চলে যেতে থাকে। এদিকে কিয়েনজো তার একটা পেশেন্টের থেরাপি সেশন নিচ্ছিল, আর তখনই তার একটা মেসেজ আসে যে লিগান হসপিটালের বাইরে চলে গেছে। এটা শুনে তো কিয়েনজো অনেক রেগে যায়। সে ভাবতে থাকে যে সে কেন হসপিটাল থেকে বেরিয়ে গেল। এরপর আমরা লিগানকে দেখি সে নিজের বাসায় এসে গোসল করছিল আর জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেই মুহূর্তগুলো চিন্তা করছিল, কিন্তু তার এটা কিছুতেই মনে পড়ছিল না যে সে ওই ম্যাচে ফাইনাল ম্যাচটা জিতেছিল নাকি জিতেছিল না, কারণ ফাইনাল জেতার পরে ওর হাত ভেঙে গিয়েছিল, যেটা ওর জীবনের সবচেয়ে খারাপ স্মৃতি ছিল। তখন সে নিজে নিজেই ভাবতে থাকে যে আমার স্মৃতি কতদিন পরে ফিরে আসবে।
এরপর গোসলের পরে সে লিসিনের রুমে এসে পড়ার জন্য কাপড় চুজ করতে থাকে। এদিকে লিসিন দ্রুত তার বাসায় আসে আর লিগানকে খোঁজার জন্য লিগানের রুমে যায়, কিন্তু লিগানকে সেখানে না পেয়ে সে নিজের রুমে চেক করতে যেতে শুরু করে। তো লিগান লিসিনের রুমে বেডের সাইডে টেনিস র্যাকেটস দেখতে থাকে আর তার চোখে পানি চলে আসে। তো সে চিন্তায় পড়ে যায় যে সে কেন কাঁদছে। তখনই সেখানে লিসিন চলে আসে আর বলে, এই তুই এখানে কি করছিস? তখন লিগান বলে, কি বললি? এই আমি তোর চেয়ে বড়, তাই আমাকে ভাইয়া বল। হসপিটালে বাথটাব নেই, তাই আমি গোসল করার জন্য বাসায় চলে এসেছি। কিন্তু এই রুমে আসার পর আমার এটা কেন মনে হচ্ছে যে এই রুমটা আমার না। এটা শুনে লিসিন টেবিলের উপর রাখা তার ছবিটা টেবিলের নিচে রেখে দেয় আর বলে, কি ধরনের কথা বলছো? এটা তোমারই রুম। আর তখন বেচারা লিসিন বলে যে তুমি যেসব কাপড় চোপড় পরেছো, ঘড়ি পরেছো আর এই রুমে সবকিছু যা কিছু রাখা আছে সবকিছুই তোমার। তখনই সেখানে লিগানের মা বাবা চলে আসে আর তাদের হাতে আমরা সেই লাগেজটাই দেখতে পাই, যেই লাগেজটা লিগান কিয়ংজোকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তো যখন তারা দুজন লিগানকে দেখে তারা তো শকড হয়ে যায়, কারণ স্যুট বুট পরে লিগানকে অনেক হ্যান্ডসাম লাগছিল। তারা লিগানকে কখনোই এভাবে দেখেনি। লিগানের মা তখন বলে, তুমি লিসিনের কাপড় কেন পরেছো? কিন্তু ওর বাবা তার কথাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার যদি বাসায় চলে আসার ইচ্ছে করছিল তাহলে আমাদেরকে বলতে, আমাদেরকে না বলে কেন চলে এসেছো? জানো কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম আমরা। তোমার আজকেই জ্ঞান ফিরেছে, তাই এখনো তোমার হাসপাতালেই থাকা উচিত ছিল। যদি তোমার কিছু হয়ে যায় তো? লিগান বলে, আমি যদি বাসায় চলে আসি তাহলে আমার আগের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। কিন্তু সত্যি কি আমি ওই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম? কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমি হান নদীতে পড়ে গিয়েছিলাম। তখন লিসিন আর লিসিনের বাবা একসাথে বলে ওঠে, এরকম কখনোই হয়নি, তুমি সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিলে। লিগান বলে, আমার খুব ভালোভাবেই মনে আছে যে আমি টেনিস খেলতাম আর আমি খুব ফেমাসও ছিলাম। তো বলো যে এখন আমি কেমন করছি? তো ওরা তো সত্যি কথাটা বলতে পারবে না, তাই তখন লিগানের মা বলে, তুমি টেনিস খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছো। তুমি সবসময় এটা শিখতে চাইতে যে একটা কোম্পানিকে কিভাবে চালানো যায়। এজন্য গ্রাজুয়েশনের পরে তুমি একটা স্পোর্ট এজেন্সি জয়েন করেছো আর এখন তুমি লিসিনের ম্যানেজার হিসেবে কাজ করো। এটা বলে সে লিসিনের বিজনেস কার্ড দেখায়, যাতে করে লিগান এগুলো সব বিশ্বাস করে নেয়। এরপর আমরা দেখি ওর বাবা যখন ওই লাগেজটা খুলে তখন সেখানে মেয়েদের কাপড় চোপড় দেখে শকড হয়ে যায়। সে তখন তার ওই ড্রেসগুলো লিগানের মাকে ইশারায় দেখিয়ে বলে যে এইসব কি। ওই ড্রেস দেখে তখন ওর মা আর লিসিনও শকড হয়ে যায়। তো ওরা কেউই এই লাগেজের বিষয়ে লিগানকে জিজ্ঞাসা করে না, কারণ তারা ভাবছিল যে এই লাগেজের সাথে হয়তো লিগানের কোনো খারাপ স্মৃতি জড়িয়ে আছে। লিগানকে এত কথা বলতে দেখে তাদের অনেক ভালো লাগছিল। ওর ভিতরে সেলফ কনফিডেন্স চলে এসেছে আর ও এখন অনেক খুশি। তো আমরা দেখি লিগান খুব খুশি খুশি মনে এবং খুব অ্যাটিটিউড নিয়ে কার করে হসপিটালের দিকে রওনা দেয়। তো ওরা তিনজন বুঝতে পেরে যায় যে এক্সপেরিমেন্টের পরে লিগানের পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে গিয়েছে। লিগানের এই রূপ দেখে ওরা তিনজনই অনেক খুশি হয়। এরপর আমরা কিয়ঞ্জোকে দেখি সে প্রফেসর হানকে বলছিল এক্সপেরিমেন্টের সময় হয়তো কোনো ভুল হয়ে গিয়েছিল, এই জন্য লিগান এখন আমাকে তার ফার্স্ট লাভ মনে করছে। এটা শুনে তো প্রফেসর অনেক শকড হয়ে যায়। কিয়ঞ্জো বলে, কেমন হবে যদি আমরা লিগানকে সবকিছু সত্যি বলে দিই আর তৃতীয় কোনো সাবজেক্ট খুঁজে নেই? তো রিসার্চ ইম্পর্টেন্ট, কিন্তু সাইড ইফেক্টকেও তো আমরা ইগনোর করতে পারি না। তখন প্রফেসর হান বলে, ইথিক্স কমিটি থেকে আমাদের অনেক কষ্টে অ্যাপ্রুভাল মিলেছে। লিগানের মতো সাবজেক্ট খুঁজতে গেলে আমাদের আরো অনেক সময় লাগবে, কিন্তু এত সময় তো আমাদের নেই। লিগান আমার এমন একজন পেশেন্ট যাকে আমি গত 10 বছর ধরে অবজার্ভ করছি। আমি জানি ওর জীবন কেমন ছিল, কিন্তু এখন তো এক্সপেরিমেন্টের কারণে যদি সে এখন একটা ভালো জীবন কাটাতে পারে তাহলে আমি সত্যি কথা বলে দিয়ে তার কাছ থেকে এই জীবনটা ছিনিয়ে নিতে পারি না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমরা ওর জীবনটা আবার আগের মতো করে দিতে পারি না। তো আমরা দেখি লিগান হসপিটালে এসে প্রফেসর হানের ক্যাবিনে যেতেই চলেছে, তখনই একটা নার্স এসে তাকে থামিয়ে দেয়। কিয়ঞ্জো তখন বলে, তা আপনি আমাকে এইটা বলছেন যে আমি ওই মেয়েটা সেজে থাকি যে মেয়েটা লিগানের ফার্স্ট লাভ ছিল? প্রফেসর তখন বলে, দেখো আমি শুধু এইটাই চাই যাতে আগের বারের মতো কোনো ভুল না হয়। একটা কথা বলো তো, যখন তুমি লিগানের দিকে তাকাও তখন কি তাকে দেখতে খুশি মনে হয় না? আমরা তো এই কাজটা এই কারণেই করছি যাতে লিগানের মতো মানুষরা তাদের জীবনে খুশি থাকতে পারে। প্রত্যেকটা ট্রিটমেন্টেরই কোনো না কোনো সাইড ইফেক্ট হয়, আর সেগুলোকে ঠিক করা আমাদের ডক্টরেরই কাজ। প্রফেসর হান কিয়ঞ্জোকে অনেক ভালোভাবে বোঝাতে থাকে আর বলে, আমি তোমাকে জোর জবরদস্তি করছি না, আমি তোমাকে যেসব বলেছি সেসব নিয়ে একটু চিন্তা করো আর তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করো।
এদিকে নার্স লিগানের মাথার ব্যান্ডেজটা খুলে দেয় আর নতুন একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। কিয়ংজু তখন তার কেবিনে বসে বসে নিজের কাজ করছিল আর লিগানের কথাই ভাবছিল। তখনই তার মা তাকে কল করে আর অনেক রাগারাগি করে, কারণ সে গত 2 সপ্তাহ ধরে বাসায় যাচ্ছে না। কিয়ংজু বলে, আপনি রাগ কেন করছেন? আমি তো আপনার জন্যই টাকা পয়সা ইনকাম করছি, তাই না? কিয়ংজুর মা বলে, একজন সাইকিয়াট্রিস্টের রাতে কিসের কাজ থাকে? আচ্ছা একটা কথা বলো তো, কোনোভাবে কি তোমার কোনো ছেলের সাথে পরিচয় হয়েছে? যদি এরকম কিছু থাকে তাহলে আমি তোমাকে ডিস্টার্ব করব না। তখন কিয়ংজু তার মাকে মিথ্যা কথা বলে। সে বলে যে সে কারোর সাথে ডেট করছে, কিন্তু কিয়ংজুর মা তার কথা বিশ্বাস করে না। তখনই কিয়ংজু হুট করে তার রুমে লিগানকে দেখতে পায় আর সে চমকে যায়। তো লিগান স্মাইল করতে থাকে আর তখন কিয়ংজু তাকে জিজ্ঞাসা করে, তুমি কতটুকু শুনেছো? লিগান তখন বলে, আমি সবকিছুই শুনে ফেলেছি। আচ্ছা তুমি আমার শাশুড়ি মার সাথে এইভাবে কেন কথা বলছিলে? কিয়ংজু তখন বলে, আরে তুমি আমার মাকে কেন শাশুড়ি মা বলছো? তুমি কি ঘুমানোর সময় কোনো স্বপ্ন দেখেছো? তখন লিগান বলে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি, আর আমি দেখেছি যে আমি আমার ফার্স্ট লাভের সাথে দেখা করেছি আর তাকে বিয়ে করেছি। কিয়ংজু তখন বলে, ফার্স্ট লাভকে স্বপ্নে দেখা খুব ভালো কথা, কিন্তু আমি তোমার ফার্স্ট লাভ না। লিগান তখন বলে, তুমি আমার ফার্স্ট লাভ না, আর না তুমি আমার ডক্টর। তাহলে যখন থেকে আমার সার্জারি হয়েছে তখন থেকেই তুমি আমার আশেপাশে রয়েছো। তুমি কি বলতে পারবে কেন? আমি জানতে পেরেছি যে যখন আমি বেহুশ ছিলাম তখন তুমি আমার অনেক খেয়াল রেখেছিলে। আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো সে তোমাকে নিয়ে অনেক বড় একটা ভুল ধারণা করতো। তখন আমরা দেখি লিগান কিয়ংজুর জন্য একটা মিল্কের বোতল নিয়ে আসে আর বলে, এটা ড্রিঙ্ক করে নাও। তখন কিয়ংজু বলে, এটা আমি পরে খাবো, তুমি টেবিলে রেখে দাও। তখন লিগান বলে, আমি তোমার সম্পর্কে কত কিছু ভাবি, কিন্তু তুমি আমার সাথে সবসময় রুড বিহেভ করো। এখনো কি তোমার আমাকে মনে পড়ছে না? কিয়ংজু তো কোনো উত্তর দেয় না। তখন লিগান বলে, কোনো সমস্যা নেই, তোমার আমাকে মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তোমাকে মনে আছে। পরের দিন আমরা লি শিন আর চা শিয়নকে দেখি তারা একসাথে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য শুট করছিল। তো শুটিং এর পর চা শিয়ন লি শিনকে জিজ্ঞাসা করে যে আজকে সে একা কেন এসেছে। লি শিন তখন বলে, আমি একা আসবো না তো কার সাথে আসবো? আসলে লি শিন বুঝতেই পারছিল না যে সে লিগানের সম্পর্কে জিজ্ঞাসা করছে। তখনই সেখানে মিস্টার হং আসে আর লি শিনকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করে যাতে লি শিন তাদের সাথে যে কন্ট্রাক্টটা ছিল সেটা রিনিউ করে, কিন্তু লি শিন রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। তখন চা শিয়ন মিস্টার হংকে জিজ্ঞাসা করে, লি শিনের ম্যানেজার লিগান কেন আসেনি আজকে? মিস্টার হং তখন বলে, সে অসুস্থ, তাই সে এখন হাসপাতালে আছে। এটা শুনে চা শিয়ন অবাক হয়ে যায় আর সে তখনই হাসপাতালে লিগানের সাথে দেখা করতে চায়। সে নার্সকে গিয়ে বলে, লিগান কোন রুমে? তখন নার্স বলে, এটা আমি বলতে পারবো না, কারণ লিগানের সাথে দেখা করা কারোর জন্য এলাও না। এটা জানতে পেরে চা শিয়ন হতাশ হয়ে যায় আর তখনই সেখানে লিগান আসে আর তাকে দেখে তো চা শিয়ন অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন হাসপাতালের বাইরে এসে গল্প করতে থাকে। তো চা শিয়ন তো লিগানের কথা শুনে ইমপ্রেস হতে থাকে। চা শিয়ন বলে, আপনি তো ঠিক আমার টাইপের মতো। তখন লিগান বলে, না না তুমি ভুল বলেছ, আমি সব মেয়েদের টাইপের মতো। তো সেখানে চা শিয়নের কয়েকজন ফ্যান চলে আসে আর চা শিয়ন ওদেরকে অটোগ্রাফ দিতে থাকে। তো অটোগ্রাফ দেওয়া শেষে চা শিয়ন লিগানকে একটা টেনিস র্যাকেট গিফট করে আর বলে, আপনি প্রথম কোরিয়ান ছিলেন যে কিনা জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জিতেছিলেন। কিন্তু যখন আমি জানতে পারি যে আপনি টেনিস খেলা ছেড়ে দিয়েছেন আর লি শিনের ম্যানেজার হিসেবে কাজ করছেন, তখন তো আমি অনেক শকড হয়ে গিয়েছিলাম। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আপনার মেডেলটা কিভাবে হারিয়ে গিয়েছিল? এটা শুনে লিগান অনেক অস্থির হয়ে যায় আর বলে, আমি কি আমার মেডেলটা হারিয়ে ফেলেছি? তো সে এসব মনে করার জন্য তার মাথায় অনেক প্রেসার দিতে থাকে, যে কারণে তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর কিয়ংজু ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল, তখনই তার একটা কল আসে আর সে জানতে পারে যে লিগানের কন্ডিশন কি। কিয়ংজু লিগানের চেকআপের পর বাইরে আসার পর তার সাথে গুবনের দেখা হয়। গুবন জিজ্ঞেস করে, লিগান এখন কেমন আছে? কিয়ংজু তখন বলে, তুমি কে? লিগানের গার্ডিয়ান কোথায়? গুবন বলে, তার মা আমাকে এখানে খুব দ্রুত পৌঁছাতে বলেছে, আমি তার বন্ধু। তো গুবন মনে মনে বলছিল যে যদি আমি সেদিন ওকে রিইউনিয়নে যাওয়ার জন্য ফোর্স না করতাম তাহলে হয়তো এমন হতো না। কিয়ংজু তখন গুবনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, বলতে পারো কি? গুবন বলে, আমার অনেকবার বলার পরও সে রিইউনিয়নে যেতে রাজি হয়নি, কিন্তু পরে জানি না ওর কি হয়েছিল, ও রিইউনিয়নে চলে গিয়েছিল। এরপর আমাদের রিইউনিয়নের দিনের সিন দেখানো হয়। লিগান সেদিন নিজের ফার্স্ট লাভকে দেখে তার পিছু পিছু যেতে শুরু করেছিল নিজের ফিলিংস কনফেস করার জন্য, কিন্তু পার্কিং লটে গিয়ে সে দেখে ওই মেয়েটা অন্য একটা ছেলেকে কিস করছে আর ওই ছেলেটা ছিল লি শিন।
এটা দেখে লিগান অনেক শকড হয়ে যায় আর প্রচন্ড কষ্ট পায়। সে তখন প্রচন্ড কাঁদছিল। এরপর আমরা লিগানকে ব্রিজে বসে থাকতে দেখি। তখন গুবন কল করে আর জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার ফার্স্ট লাভের সাথে দেখা করেছো? লিগান বলে আমি তাকে দেখেছি, কিন্তু আমার ফিলিংস কনফেস করতে পারিনি, কারণ সে অলরেডি অন্য কারোর সাথে ছিল। আমার কাছ থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়েছে। গুবন জিজ্ঞেস করে ওই ছেলেটা কে ছিল? তো লিগান বলে দেয় যে ওর লিসিন ছিল। গুবন কেউঞ্চকে বলে সে তার নিজের প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, আর ওই ছেলেটা তার নিজের অনেক কাছের একজন। ওর জন্য আমার অনেক খারাপ লাগে, কারণ যখন থেকে সে টেনিস খেলা ছেড়ে দিয়েছে তখন থেকেই সে তার সবকিছুই হারিয়ে ফেলেছে। কিয়ংজো মনে মনে বলে ও আচ্ছা, তার মানে ওর ফার্স্ট লাভ ব্যাড মেমোরি হয়ে গিয়েছে। এসব শুনে কিয়ংজোরও লিগানের জন্য খারাপ লাগতে শুরু করে। রাতে যখন সে লিগানকে দেখতে যায় তখন লিগানের কাছে তার মা বসেছিল। কিয়ংজোকে দেখে লিগানের মা বলে খুব অদ্ভুত তাই না? নিজের ছেলেকে এই অবস্থায় দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়লো না। তোমার হয়তো এমনও মনে হতে পারে যে আমি তার সৎ মা নই। তো আমার মনে হয় না ওই দিনের পর থেকে আমি আর কোনোদিনও নিজের সন্তানের সামনে কেঁদেছি। যেদিন আমি জানতে পেরেছিলাম যে লিগান আর কখনোই টেনিস খেলতে পারবে না আর আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম, সেদিন আমি প্রমিস করেছিলাম যে আমি আমার সন্তানদের সামনে কখনোই দুর্বল হব না, যাতে ওরা আমার মতো দুর্বল না হয়। আমিও একজন ফর্মাল অ্যাথলেট। আমার মনে হয়েছে যে নিজের বাচ্চাদেরকে স্ট্রং বানিয়ে বড় করা উচিত আমার। কিন্তু এইভাবে আমি লিগানের কাছে হৃদয়হীনা একজন মা হয়ে গিয়েছি। যেই রাতে লিগানের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সে আমাকে কিছু একটা বলতে চেয়েছিল। এরপর আমাদেরকে সেই রাতের সিন দেখানো হয়। লিগান রিইউনিয়ন থেকে ফিরে আসে। তখন তার মা, বাবা আর লিসিন খাবার খাচ্ছিল। লিগানকে দেখে লিগানের বাবা বলে তো তুমি চলে এসেছো? তোমার দাদি তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে, এসে খেয়ে নাও। তো লিগানের দাদি লিগানের জন্য যে খাবার পাঠিয়েছিল সেখান থেকে অল্প একটু খাবার লিসিনের প্লেটে দেয়। লিগান তখন সে খাবারটুকু নিজের প্লেটে নিয়ে নেয়। তার মা তখন আবারও সে খাবার লিসিনের প্লেটে দেয়। লিগান আবারও সেই খাবার নিয়ে নেয়। তখন লিগানের মা রেগে গিয়ে বলে তোমার সমস্যা কি, এমন করছো কেন? লিগান তখন বলে এই খাবার আমার দাদি আমার জন্য পাঠিয়েছে, তাই এইটা আমিই খাবো শুধু। তখন ওর মা বলে আচ্ছা, এই কথাই যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকদিন তুমি যে খাবার খাও সেটা লিসিনের ইনকামের টাকা দিয়ে খাও, আর যে চামচ দিয়ে তুমি খাচ্ছ সেটাও লিসিনের ইনকামের টাকা দিয়ে কেনা। যে চেয়ারে বসে আছো, যেখানে থাকছো, সেই সবকিছুই লিসিনের। তোমার দাদি তোমার জন্য খাবার পাঠিয়েছে, সেখান থেকে যদি একটু লিসিন খায় তাতে কি হয়ে যাবে? বুঝতে পারছি না আজকে তোমার কি হয়েছে। তার বাবাও তাকে বোঝাতে থাকে যে তার লিসিনের সাথে এমন ব্যবহার করা উচিত না। লিসিন তার দাদির পাঠানো খাবার একটু নিতে গেলে লিগান তার হাত ধরে ফেলে আর চিৎকার করে বলে আমি বলেছি না এটা আমার খাবার, এটাকে একদম টাচ করবে না। তখন ওর মা অনেক রেগে যায় আর ওকে খোঁচা মেরে বলে যে তুমি তোমার ছোট ভাইকে ছাড়া আর কিছুই না, তুমি তো কোনো কাজেরই না। এইসব শুনে লিগানের অনেক খারাপ লাগে। সে ওর মাকে বলে আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমিও তো আপনার ছেলে, আমিও তো এই পরিবারই একজন সদস্য, কিন্তু আপনি সবসময় আমাকেই কেন খোঁচা মারেন, আমাকেই কেন কষ্ট দেন? আপনি জানেন ছোটবেলায় আমার তো ব্যাগে সবসময় একটা ছাতা থাকতো, কারণ আমি জানতাম যে বৃষ্টি হলে আমাকে কেউ নিতে আসবে না। লিসিন যখন দিনরাত ট্রেনিং করে তখন আপনি তাকে দেখতে যান, কিন্তু আপনি আমার এন্ট্রান্স সেরেমনি, গ্র্যাজুয়েশন সেরেমনি, এমনকি আমার বার্থডেতেও কখনো আসেননি। আমাকে স্কুলে সবসময় বুলি করা হতো, আমাকে অনেক মারধর করা হতো। আপনি কি জানেন কেন? কারণ আমি লিসিনের বড় ভাই ছিলাম। এমন না যে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারতাম না, কিন্তু যদি আমি ওই ছেলেগুলোকে মারধর করতাম তাহলে আমার ভাইয়েরই বদনাম হতো আর ওকে সাফার করতে হতো। আমি শ্বাস নিতে গেলেও মানুষ আমাকে লিসিনের সাথে কম্পেয়ার করে। আমরা দুজন ভাই, অথচ ওর কাছে সবকিছু আছে কিন্তু আমার কাছে কিছুই নেই। আমার কাছে যা কিছু ছিল সেই সবকিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার মা, বাবা, আমার বন্ধু, সবকিছু। যেই অ্যাক্সিডেন্টের কারণে আমার জীবনটা এমন হয়ে গেছে সেটা মোছার জন্য যদি আমার আত্মাটাকেও বিক্রি করে দিতে পারতাম আমি সেটাও করতাম, কিন্তু সেটা তো সম্ভব না। মা, যখন আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আপনি আমাকে একা করে চলে গিয়েছিলেন। এখন তো আমার এমন মনে হয় যে আপনি হয়তো আমার মাই না। তো এত কিছু বলার পর লিগান কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে যায়। লিগানের মা কিয়ংচোকে বলে সেদিন লিগান যা যা কিছু বলেছে আমার কাছে মনে হয় যে সত্যিই বলেছে, ঠিকই বলেছে। আমি কখনোই ওর প্রতি খেয়াল করিনি, ওকে ভালোবাসিনি, আর এই কারণে ও এমন হয়ে গিয়েছে। কিন্তু লিগানের মা হয়ে ওঠার জন্য আমি আরেকবার সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমি হাতছাড়া করব না। আর এইসব বলতে বলতে লিগানের মা অনেক ইমোশনাল হয়ে যায়। আর লিগানের সম্পর্কে এত কিছু জানার পরে কিয়ংজোর মধ্যেও লিগানের প্রতি আরো বেশি খারাপ লাগা শুরু হয়। এরপর লিগানের যখন জ্ঞান ফিরে তখন সে উঠে তার টেবিলে
টেনিস র্যাকেট দেখতে পায় যেটা চাশিয়ন তাকে দিয়েছিল। তো সে ওই টেনিস র্যাকেটটাকে হাতে নিয়ে হাসপাতালের বাইরে একটা টেনিস কোর্টে চলে যায়। সে তখন ওই টেনিসের নেটটাকে টাচ করে অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখন কিয়ংজু বাইরে আসে আর লিগানকে কান্না করতে দেখতে পায়। তো কিয়ংজুকে দেখে লিগান নিজের চোখের পানি মুছে ফেলে আর বলে, অনেক জোরে বাতাস বইছে তো এই জন্য হয়তো আমার চোখে ময়লা চলে গিয়েছে। কিয়ংজু বলে, আমি জানি তুমি কাঁদছিলে, আর এই কারণে কি তুমি এম্বারাস ফিল করছো? তো লিগান বলে যে আমি অনেক সময় ধরে টেনিসকে মিস করছি। আমার যখন থেকে জ্ঞান ফিরেছে আমার ভিতরে কেমন যেন একটা খালি খালি ফিল হচ্ছে। হয়তো আমি অনেক সময় থেকে টেনিস খেলছি না এই কারণে। কিয়ংজু তখন বলে, প্রেম হোক বা এক্সারসাইজ, তুমি আবারও সেটা করতে পারবে। এটা শুনে লিগান কিয়ংজুর দিকে ইমোশনালি তাকিয়ে থাকে। তখনই বলের মেশিন থেকে একটা বল চলে আসে আর সেটা কিয়ংজুর গায়ে লাগতেই যাচ্ছিল। তখন লিগান তার নিজের ডান হাত দিয়ে বলটা ধরে ফেলে। এটা দেখে তো কিয়ংজু অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, মানুষটা 15 বছর ধরে যে ব্যথাটাকে ভোলার চেষ্টা করছিল ফাইনালি সে সেটা করতে পেরেছে। লিগান বলে, আমি কি আমার হারিয়ে ফেলা স্মৃতিগুলো আবার ফিরে পাবো? লিগান বলে, এটা ভালোই হয়েছে যে তোমার মনে নেই, কারণ আমার মনে আছে, কারণ আমি তোমার ফার্স্ট লাভ। এটা শুনে তো লিগান অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি লিশিনের কাছে পুলিশ অফিসার আসে আর এটা দেখে লিশিনে অনেক চিন্তিত হয়ে পড়ে। আজকের গল্পটি এই পর্যন্তই। পরবর্তী এপিসোড পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। আর গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।